হ্যালো, সবাই কেমন আছো? আমাদের এখন চরম চাপ চলছে। আজকে আমি আছি এখন অমরনাথ যাত্রার তৃতীয় দিনে, আর আজকে আমরা এখন আছি পঞ্চতরণীতে কাল রাত থেকে দারুণ বৃষ্টি চলছে। মাইকে বারবার অ্যানাউন্স করছে আপনারা যদি বেরোতে চান এখনই বেরিয়ে যান, তাহলে যাত্রা বন্ধ করে দেওয়া হবে। আমরা রেনকোট সবাই পরে নিয়েছি, তো আমরা এবার যাত্রা শুরু করছি। আমাদের আজকে যাত্রা কিন্তু অনেকটা। এখান থেকে পবিত্র গুহা দর্শন করব, সেখান থেকে আমরা সঙ্গম অবধি আবার ব্যাক করে বালতাল হয়ে আমরা নিচে নামবো। তো দেখি পিঠু পাই কি না। পিঠু না পেলে কিন্তু বড় চাপ হয়ে যাবে। আর যারা চলতে চলতে কথা হোক, যারা এখনও আমার আগের দুদিনের ভিডিও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। আগেই সাবস্ক্রাইবটা করে নাও, তা নাহলে পরে খুঁজে পাও না পাও। আমি কিন্তু প্রচণ্ড ডিটেলে ভিডিওগুলো দিয়েছি। এমন কিছু জিনিস পাবে যেটা অন্য ভিডিওয়ে পাবে না। কেননা আমরা সবজনাই, প্রত্যেকজনাই আমরা কিন্তু এক্সপিরিয়েন্সড নয়। তো আমরা এই ভিডিওগুলোতে দেখিয়েছি যে যারা রেগুলার মর্নিং ওয়াক করে না, ইভিনিং ওয়াক করে না, জিম যায় না, তারা কি অমরনাথ যাত্রা করতে পারবে? একদম একদম বাস্তবের প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে কি প্রবলেম মানে এখানে ফেস করতে হতে পারে, যেগুলো অনেক জায়গাতেই মেনশন করা থাকে না, যার জন্য আমাদেরও সমস্যায় পড়তে হয়েছে। তো সেই পয়েন্টগুলো আপনারা এখানে পাবেন একদম ডেফিনেটলি। মানে আমি একটা জিনিস দেখেছি, ম্যাক্সিমাম ভিডিওতে ভালো ভালো জিনিসগুলো দেখানো হয়, খারাপ জিনিসগুলো দেখানো হয় না। মানে পজিটিভটা দেখায়, নেগেটিভটা দেখায় না। তো আমরা এই নেগেটিভ জিনিসগুলো দেখাইনি বলে আমরা অনেক কিছু বিপদে পড়েছি। তো প্রত্যেকটা ভিডিওতে সাথে থেকো, এটাতে পুরোটাই সাথে থাকো। চলো বেরিয়ে চলি। কিরম লাইনটা দেখো একবার। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে, ক্যাম্প যেখান থেকে আমাদের বেস ক্যাম্প যেখান থেকে শুরু, ঠিক অতটাই আবার হেঁটে আসতে হলো এই লাগেজ নিয়ে। এবং এই লাইন ধীর গতিতে এগুচ্ছে। এইভাবে আমরা হেঁটে হেঁটে এই শেষ অবধি আবার এসছি। এটা কিন্তু অনেকটা আমাদের ক্যাম্প থেকে আমরা যেখানে লাইনের জন্য এলাম, এটা অনেকটা। তবে সত্যি কথা বলতে কি, একমাত্র মানে অনেকে খারাপভাবে নিতে পারে, একমাত্র মিলিটারিরা ঠিকঠাক সার্ভিস দিচ্ছে। আর যারা দায়িত্বে আছে তারা সার্ভিস দিচ্ছে ঠিকই, কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভালো নয়। বহু কিছু করা যেতে পারতো, করেনি। সামান্য টয়লেট পরিষ্কার রাখার কোনো ব্যবস্থা নেই, চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই, কিছু মানে অনেক কিছু মানে কমপ্লেন করলেই করা হয়। এত উঁচুতে করবে কি করে সেটাও স্বাভাবিক, কিন্তু ভান্ডারাগুলো করছে কি করে? এত খাবার অ্যারেঞ্জমেন্ট, মানে সত্যি কথা বলতে কি, ভান্ডারারা যদি না থাকতো তাহলে হয়তো এই যাত্রাটা হতোই না। আমার মনে হয় ওই চিড়ে মুরগি বেঁধে যেমন করতো সেইভাবে করতে হতো। ভান্ডারারা চার্জের ফেসিলিটি দিচ্ছে, খাবার দিচ্ছে, গরম জল দিচ্ছে, সবই দিচ্ছে। এত কিছু তো ভান্ডারা করে দিচ্ছে। কেউ দিল্লি থেকে, লখনৌ থেকে, গুজরাট থেকে এত বড় বড় ভান্ডারা এসে ম্যাক্সিমাম কাজ করে দিচ্ছে। এখানকার শুধুমাত্র ক্যাম্প করেছে, এই ঘিরেছে, এইগুলো করেছে, এবং প্রত্যেকটায় পয়সা। একজন থাকার জন্য 800 টাকা 700 টাকা চার্জ। মানে এটা কি মানা যায়? ওই রকম একটা ফাটা ফুটো টেন্ট, বৃষ্টির জল ভেতরে ঢুকে যাচ্ছে, সেখানে 700-800 টাকা করে নিচ্ছে পার হেড। তাও খাটিয়া নয়, কিছু নয়। হ্যাঁ, এখানে ব্যবসা চলছে পুরো। প্রচুর ভিড় দেখে আমি একটা মিলিটারিকে জিজ্ঞেস করলাম এত ভিড় কেন। তো মিলিটারিটা বললো যে আজ হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে না সেটা। তো তাই জন্য এত ভিড়। তো আমাদের এটা কপাল ভালো যে আমরা হিন্দি ক্যালেন্ডার হোক আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হোক, প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার গুহায় পৌঁছাবো। এটা আমাদের কপাল বলতে পারেন। দেখা যাক, এখন অনেকটা রাস্তা। मेरा फोटो उठा लो। उठ रहा है। क्या नाम है आपका? गुलाम मोहम्मद। गुलाम मोहम्मद। कहाँ से हो आप? बनिहाल के।
গুলাম মোহাম্মদ আমাদের পিট্ঠু বানিয়ালের লোক, উনি আমাদের 3টে ব্যাগ আমাদের সাথে নিয়ে যাবে। এই বৃষ্টিতে এমনি পিট্ঠু ছাড়া আমরা একদিনও চলিনি, এই বৃষ্টিতে পিট্ঠুর খুব দরকার। আমরা এই গুফা অবধি করেছি এটা, তারপর আবার বালতাল দিয়ে নামার সময় আবার আলাদা করব। তো যাত্রা জাস্ট শুরু করেছি। দেখো ওইখান থেকে আমাদের লাস্ট চেকিং পয়েন্ট, ওটা আমাদের ওখান থেকে বেরোলাম। আর আমার এই টুপিটা মাঝে মাঝে এরম বেঁকে যাচ্ছে, এটা যদি সোজা থাকে দেখতে একটু ভাল লাগে। যাই হোক, শুভদীপ ওখানে ঠোঁটে ক্রিম মাখছে, আর দাদা মনে হচ্ছে যেন সব আশা ছেড়ে দিয়েছে, কিন্তু না, আশা ছাড়েনি। দাদার কিন্তু যথেষ্ট ফুর্তি আছে। খালি যখনই আমরা যখন একটু অল্প আশা ছাড়ছি তখনই বলছে যে কি করতে এসছিস তোরা, কি করতে এসছে? তীর্থ করতে এসছি আমরা। আমাদের মাঝে মাঝে দাদা মনে পড়ে দিচ্ছে আমরা তীর্থ করতে এসছি। এবার আমরা অ্যাকচুয়ালি হাঁটা শুরু করব। পিঠে ব্যাগ নিয়ে হাঁটা যায় না, আর যা রাস্তা, কি কাদা, আর তেমনি ঘোড়ার পটির গন্ধ। চলো, বাকি রাস্তা আমাদের সাথ দাও। বম বম ভোলে, বম বম ভোলে, জয় বাবা তারকনাথ। আর বৃষ্টি পড়ছে, আর অনেক কটা গ্লেসিয়ার দেখলাম। তো একটা কথা বলে দিই, অমরনাথ যেতে গেলে সবার আগে কিন্তু খেয়াল রাখতে হবে এপ্রিল মে করে মেডিকেল টেস্টের ডে ঘোষণা করে একটা মেডিকেল, সেই দিন থেকে মেডিকেল টেস্ট শুরু হয়ে যায়। আপনাকে লিস্ট দেখে নিতে হবে আপনার কোথায় মেডিকেল টেস্ট হবে। যে কোনো একটা হসপিটাল হতে পারে, সেখানে মেডিকেল টেস্ট হবে, এবং সেখানকার মেডিকেল টেস্ট করে নেওয়ার পর সেখানে অনেক কিছু টেস্ট হতে পারে, ব্লাড টেস্ট হতে পারে, চোখের টেস্ট হতে পারে, ইসিজি হবে, এক্স-রে হবে। সেগুলো সব কিছু করে নেওয়ার পর সেই হসপিটালের সুপার সই করবে। সই করার পর আপনার মেডিকেল টেস্ট কমপ্লিট হলো। তারপরে থাকে রেজিস্ট্রেশনের ডেট। অনলাইন রেজিস্ট্রেশনের ডেট খুলে গেলে অনলাইন অফলাইন দুটোই করতে পারেন আপনি রেজিস্ট্রেশন। আপনাকে অফলাইন রেজিস্ট্রেশন করতে গেলে লিস্ট দেখে নিতে হবে যে কোন কোন জায়গায় কোন কোন ব্যাংকে, সাধারণত ব্যাংকে ইয়েস ব্যাংক, এসবিআই ব্যাংকে বেশি হয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও হয়। তো এইসব ব্যাংকগুলোর লিস্ট আছে, আপনার এরিয়ার কোন জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে অফলাইন সেটা আপনাকে চেক করে নিতে হবে। এবং সেখানে অনলাইনে আপনাকে ওই মেডিকেল, আপনার আধার আপলোড করে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে অনলাইনে জম্মু কাশ্মীরের একটা সাইট থাকবে অমরনাথ যাত্রার, সেই সাইটে গিয়ে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর অফলাইনে যেটা বললাম, ব্যাংকে গিয়ে আপনার মেডিকেলের পেপার এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, ফটো নিয়ে যেতে হবে। সেখানে অফলাইন রেজিস্ট্রেশন করে নেবেন এবং সেখান থেকে আপনাকে ডেট দিয়ে দেবে কোন ডেটে আপনি যাত্রা করতে পারবেন। এবং সেখানে চুজ করার অপশান থাকে বালতাল না পেহেলগাঁও, আপনি যেটা ইচ্ছা চুজ করে আগে এগোতে পারেন। সঙ্গম 2 কিলোমিটার আর পবিত্র গুফা এখনও 5 কিলোমিটার, মানে আমরা এতক্ষণে 1 কিলোমিটার এসছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এসছি। भाभी भाई हाँ देखो पीछे এত বৃষ্টি হচ্ছে ক্যামেরা বার করা যাচ্ছে না, তবু একবার বার করলাম। আর পুরো কাদায়
বহু লোক স্লিপ খেয়ে পড়লো, পায়ে গ্রিপ আসছে না। তাও জুতো খুব ভেবে চিন্তে কিনতে হবে, গ্রিপওয়ালা জুতো চাই। কি অবস্থা দেখো। আর এই চড়াইটা বড্ড বেশি, খাড়াই 2000 ফিট উঠতে হয়, তারপর আবার অনেকটা নামতে হবে। চলো জয় ভোলে। শশা খেলাম, শশা 1 পিস শশার দাম 50 টাকা, কিন্তু খেতে লাউয়ের মতো আর প্রচণ্ড তেঁতো। যাই হোক, কিছু শশাটা যখন খেতে ইচ্ছা করলো খেয়ে নিলাম। আর একটা নিম্বুজ নিলাম। ওইটুকু নিম্বুজে কত নিল? ওই ছোট নিম্বুজটার দাম নিল 50, আর একটা ওই শশা বললাম 50, মানে 100 টাকা। আজকে সব থেকে অদ্ভুত দেখা ঘটনা, এই রাস্তা দিয়ে 4 চাকা গেল, এত বড় তাও। এখানে একসাথে অনেক কিছু দেখাবার আছে। প্রথমত এখানে গ্লেশিয়ার, দ্বিতীয়ত এখানে প্রচুর ক্যাম্প রয়েছে, তৃতীয়ত এটা বালতাল রুট, আর আমরা এই দিক দিয়ে গিয়ে মিশছি। মোস্ট প্রবলি আমরা সঙ্গমের খুব কাছাকাছি আছি। দেখো এই কাদাটা পেরিয়ে এলাম তোমাদের জন্য। বিশাল লাইন। আমার বাঁ দিকে বালতাল রোড দেখা যাচ্ছে, প্যারালালি চলছি এখন আমরা, আর মাঝখানে বিশাল বরফের গ্লেশিয়ার। এক পা করে এগুতে হচ্ছে, খুব স্লো এগুচ্ছি। মানে আমাদের হাঁটতে অসুবিধা নেই, কিন্তু এত ভিড় এগুনোই যাচ্ছে না। পুরো সামনেটা একটা জ্যাম লেগে আছে এই জায়গাটা। গুহার প্রথম দর্শন, পবিত্র গুহার, শুভদীপ বলো, পবিত্র গুহার প্রথম দর্শন, সার্থক জীবন এইখানে। আমরা এখন আছি সঙ্গমে, আর সঙ্গম থেকে পরিষ্কার গুহা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে এটা অনেকটাই হাঁটতে হবে। কিন্তু প্রথম দর্শন দেখে শরীরের সব ক্লান্তি মিটে গেল। বুঝতে পারছো কিরম বৃষ্টি পড়ছে, ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে যাচ্ছে। জয় জয় অমরনাথ জি কি।
জয় বরফানি বাবা। চলো সঙ্গম ছেড়ে বেরিয়ে গেছি। সঙ্গমেতে লকার রুম আছে, অনেকে ভুল করে সঙ্গমেতেই লকার রুমে রাখছে, কিন্তু অমরনাথ গুফার লাইন যেখানে হয় তার ঠিক আগে হ্যাঁ লকার রুম আছে, সেখানে আপনি রাখতে পারেন। আর অনেকটাই চলে এসেছি, আর একটুখানি। ও আর একটু। আজকে কষ্ট অনেক কম হয়েছে, রাস্তা কিন্তু জঘন্য ছিল, মানে পুরো পাথুরে পিচ্ছিল, কাদা, গোবর, বৃষ্টি, চড়াই উতরাই, স্লিপ খাচ্ছে জুতো, তবু আজকে হাঁপাইনি, কেননা আজকে বাবার সাথে দেখা হবে। জয় ভোলেনাথ। তো অবশেষে আমরা গুহার একদম পাদদেশে পৌঁছে গেছি, পবিত্র গুহার পাদদেশে। তিনজনাই প্রচণ্ড খুশি আমরা, কি বলো? একদম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লকার রুম, ফ্রি অফ কস্টে লকার রুম আছে এখানে, জেনে নিলাম 3টে লকার রুম আছে। সেখানে আমাদের সব কিছু ত্যাগ দিয়ে যেতে হবে, পারলে মনের পাপ যা আছে সেটাও ত্যাগ দিয়ে বাবার দর্শনের জন্য বিশাল লাইন, সেই লাইন কাটিয়ে মোটামুটি আমার যে অনুমান 1-1.5 ঘন্টা এই লাইনে লাগবে। তো আমরা লাইনে লেগে বাবার দর্শন করে আমরা আবার এখানে ফিরে আসবো লকার থেকে মাল নিয়ে। আজকে আমরা বেরিয়ে যাব বালতালের রুটে। তো একটা কথাই বলবো যে মনে যদি ইচ্ছা থাকে, এই যে আমাদের মতো ছেলেরা সব কিছু করতে পারে, যদি তোমার মনে ইচ্ছা থাকে, তোমার যদি মনে হয় যে তুমি অমরনাথ যাত্রা করতে পারবে, আমি গ্যারেন্টি নিচ্ছি তুমি পারবে। আমরা যখন পেরেছি তোমরাও পারবে। জয় বাবা তারকনাথ। পৌঁছে গেলাম অমরনাথ। হর হর মহাদেব। হর হর মহাদেব। দর্শন হলো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। তো আমাদের প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেল শুধুমাত্র দর্শন করতে। লক রুমে প্রচুর ভিড় ছিল, লক রুমে মাল রেখে তারপর আবার জুতো রাখার ভিড় ছিল। তারপরে আমরা দর্শন করলাম, দর্শন করতে বেশি টাইম লাগেনি। তো এরপর আমরা বালতালের দিকে বেরিয়ে যাব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা বালতালের রুটে জাস্ট রওনা দিলাম। আমাদের পিট্ঠুতে মাল চাপিয়ে দিয়েছি, পিট্ঠু করলাম। পিট্ঠু 1250 টাকা নিল। ও চো এখন ঘড়িতে বাজে 1:53। অনেকটা রাস্তা যেতে হবে, যেতে যেতে মোটামুটি যা শুনলাম সন্ধ্যে 7টা বেজে যেতে পারে বা তার বেশি। একটা বিশাল বড় গ্লেসিয়ার দেখো।
এখানে আরেকটা হেলিপ্যাড রয়েছে। হেলিপ্যাডটা সাধারণের জন্যে না মিলিটারিদের জন্যে জানি না, তবে কিন্তু এটা একদম পুরো নদীর মাঝে অস্থায়ী হেলিপ্যাড। ঠিক এই জায়গা থেকেই ওপার থেকে বালতাল রুট দেখিয়েছিলাম, আবার ঠিক এখান থেকে পেহেলগাঁও রুটটা দেখাচ্ছি। वो फोटो निकालने का नहीं दूर तो भैया पता पड़ता नहीं तो कर जाए बरसात का मौसम है। এই জায়গাটায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না মিলিটারি। এই জায়গাটায় বারবার ল্যান্ডস্লাইড হচ্ছে, আর ল্যান্ডস্লাইড একটু আগে হয়েও ছিল, তার জন্যে এই জন্যে পরিষ্কার করার জন্যে গাড়ি এসেছে, আমাদের একটুও দাঁড়াতে দিল না। এতক্ষণ রাস্তাটা নর্মাল, কিছুটা ডাউনে ছিল, আর একটু ডাউনে আছে, তারপর অনেকটা চড়াই আছে, অনেকটা। চরম খাড়াই শুরু, চরম খাড়াই। আবার ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি। এখানে বড় স্টেপ ফেললে বা তাড়াহুড়ো করলে চলবে না, ছোট্ট ছোট্ট বেবি স্টেপ, আস্তে আস্তে চলো, পুরো নিঃশ্বাস নিতে নিতে চলো, কখন পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এটাই সব থেকে পিক পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট। এই রুটটা টোটালি আলাদা। এইখানটা দিয়ে নামবো আমরা, এবার অনেকটা নামতে হবে, ফাঁকাই রাস্তা, তবে আবার ঘোড়া দেখতে পাচ্ছি নিচে থেকে আসছে। এতক্ষণ ঘোড়ার উৎপাতটা ছিল না, নিচ থেকে অনেক ঘোড়া উঠছে। ওহ কি ওয়েদার, বৃষ্টি পড়ছে টিপ 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 করে, কিন্তু দারুণ। পাহাড়ের কোলে মেঘ জমে রয়েছে, আর এইদিকে পুরো পাহাড়টা সবুজ ঘাসে ঘেরা, ছোট ছোট টেন্ট, কালারফুল, হেভি লাগছে। হোলি কেভ থেকে বালতালের ডিস্টেন্স 16 কিলোমিটার। আর গুড নিউজ এটাই যে প্রায় আমরা 8.5 কিলোমিটার চলে এসেছি, মানে আর ওই 7.5-8 কিলোমিটার, আর পুরোটাই ডাউন। মেরেই দিলাম আর একটুখানি।
কুড়ি মিনিট হলো ঘোড়া শুরু হয়ে গেছে আর রাস্তার অবস্থা আরও খারাপ। আমাদের স্পিডও স্লো হয়ে গেছে, জ্যাম লেগে যাচ্ছে আবার। जहाँ से घोड़ा शुरू बस काम तमाम कर दिया घोड़ा ने। মাখনের ওপর দিয়ে চলছি, কোথাও পা 4 ইঞ্চি ঢুকে যাচ্ছে, কোথাও 3 ইঞ্চি, পুরো মাখন। মোটামুটি এই ফেজটা চলছে 1 কিলোমিটার সেম। ওই ঘোড়ার পটি আর কাদা মিশে একাকার। ক্যামেরা বার করতে পারিনি, লাস্টের দিকে বার করলাম, এর আগে এর থেকেও বাজে অবস্থা ছিল। রাস্তার সম্পর্কে কি বক্তব্য একটু বলুন। দুর্দান্ত রাস্তা, মানে ইউটিউবে যা শুনে দেখে যে এক্সপেক্ট করেছিলাম, অবভিয়াসলি আমাদের মতো যারা ট্রাভেলার বা ট্রেকার তাদের কাছে ইউটিউবটাই ভরসা। তো মোটামুটি ইউটিউব দেখে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, অভিজ্ঞতা পুরো পাল্টে গেল। খালি রাস্তার অবস্থাটা দেখুন, এইটা হচ্ছে বালটাল রুট। সবাই বলে ইজি, কোনো ব্যাপার না, যেতে পারলে শ্বাসকষ্ট না হলে কোনো সমস্যা নেই, শুধু শরীর খালি হেলথ ভালো থাকলেই হবে। রাস্তার কন্ডিশনটা খালি দেখুন, মানে হেলথটা যে সব কিছু নয় সেটা প্রমাণ হবে এই রাস্তাটা দেখুন। আর এই রাস্তাটা একটুখানি না, অনেকটা, পুরোটা। মানে অনেস্টলি বলছি, মানুষ হাঁটবে না ঘোড়া হাঁটবে, এটা আগে প্রশাসনের ডিসিশন নেওয়া উচিত। আমার তো মনে হচ্ছে এখানে পুরোপুরি সব কিছুটা ঘোড়াওয়ালাদের হাতেই ছেড়ে দিয়েছে। এখানে অমরনাথ যাত্রা অ্যাকচুয়ালি ঘোড়া করছে আমার মনে হয়, মানুষ করছে না। মানুষের কোনো ভ্যালুই নেই এখানে। এখানে নয় ডুলি নয় ঘোড়া, আর এগুলোকে স্পষ্টভাবে বলেও না। মানে খুব মানে এটা অন্যায় হচ্ছে একরকম তীর্থযাত্রীদের সাথে, এগুলো বলা উচিত। আমি অত লুকি চুরিয়ে বলতে পারছি না, যেটা আমি ফিল করছি আমি বলছি, বা বলেওছিলাম, কথা দিয়েছিলাম, যেটা ফিল করবো বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা যারা বলছে না নতুন রাস্তা হয়েছে, প্লিজ তাদেরকে গিয়ে কমেন্ট করে বলুন আপনি আদৌ অমরনাথ গেছেন, প্রশ্ন করুন। আর যদি বলে হ্যাঁ আমি গেছি, আমাকে প্রমাণ দিতে বলুন, আমার লিঙ্কটা শেয়ার করে দেবেন, তাকে আমার মেসেজ করতে বলবেন। লোক যাচ্ছে ওই ভগবান জানে। আদেও পেশেন্ট আছে কিনা জানি না, দেখতে পেলাম না কিন্তু পেশেন্ট, যদিও দু এক পর্দা ঢাকা ছিল, পর্দার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম। চলতে চলতে একজন মিলিটারিকে জিজ্ঞেস করলাম 1 ঘন্টা আগে, সে বললো 5 কিলোমিটার। এখন আবার জিজ্ঞেস করলাম 1 ঘন্টা পর, সেও বলছে 5 কিলোমিটার। যে ধীরে ধীরে চলতে চলতে চলে যাও, পৌঁছ যাওগে। সে তো আমিও জানি, এই কাদায় হাঁটা সম্ভব হচ্ছে না। কিন্তু ভিউ দারুণ।
একটু জুড়িয়ে নিচ্ছি। এই নিচে নামছি, তো নিচে নামাতে নিঃশ্বাসের কোনো অসুবিধা হচ্ছে না, শ্বাস প্রশ্বাস একদম ঠিক আছে, হাঁপাচ্ছি না একদম। কিন্তু পায়ের টোটা সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে, কেননা একে তো পিচ্ছিল, ব্রেক করে করে পাটাকে রাখতে হচ্ছে, আর কোমরেও লাগছে। বাট ঠিক আছে, করে নেবো, এতটা যখন করেছি আর একটুখানি। চলো, জয় ভোলে। আর বাঁ দিকে কিন্তু কন্টিনিউয়াস নদী বয়ে যাচ্ছে, আর নদীগুলো কিন্তু প্রত্যেকটা একটা গ্লেসিয়ারের ফাঁক থেকে জল বেরোচ্ছে, ঠিক এরকম। আমি অনেকবারই দেখিয়েছি, কিন্তু আমি প্রচুরবার দেখিয়েছি অল্প, দেখেছি অনেকবার। এরপরে সুন্দর একটা ভিউ আসছে, পাইন ট্রি, পুরো ঘাসে ভর্তি পাহাড়, যেমন যেটাকে কাশ্মীর বলে অ্যাকচুয়াল, সেরকম একটা ভিউ আসছে, আগে দেখাবো। একটা কাল্পনিক গণেশের রূপ আমি দেখতে পাচ্ছি, দুটো মেঘ চোখ, বাকিটা তোমরা দেখে নাও। এই রাইট সাইডের পুরো পাহাড়টা, ল্যান্ড সাইড হচ্ছে টুকটাক টুকটাক, বহুত জোর দৌড়ে এলাম। এক সাইডে যাচ্ছি বলে রাস্তাটা দেখাতে পারলাম। 1 ঘন্টা আগে বললো একটা মিলিটারি আর 500 মিটার বাকি আছে। 1 ঘন্টা পর একটা মিলিটারিকে জিজ্ঞেস করলাম, বলছে এখনও 2-2.5 কিলোমিটার বাকি আছে। জানি না কে কী গল্প দিচ্ছে। 40 মিনিট হাঁটার পর আবার জিজ্ঞেস করলাম মিলিটারিকে আর কত কিলোমিটার, বলছে 2 কিলোমিটার। এরা জানে না না আমাদের মনোবল বাড়াবার জন্যে বলছে? জানে নিশ্চয়ই, আমার আশা যে আমাদের মনোবল যাতে বেড়ে থাকে সেই জন্য বলছে। কিন্তু এবার 2 কিলোমিটার বললে মনোবল ভেঙে যাচ্ছে। সেই নেবে। মিলিটারিদের রিকোয়েস্ট করছি, এইভাবে আমাদের মনোবল বাড়াবেন না, এতে আরও বেশি শক্তি ক্ষয় হচ্ছে, মনোবল ভেঙে যাচ্ছে আরও। ভাবছি এই চলে এসেছি, তারপর আবার বলছেন 2 কিলোমিটার। না জানলে বলে দিন জানি না, আর তা নইলে এইভাবে বলাটা ঠিক নয়, নাকি গো? ঠিক বলছি তো? একদম একদম, হ্যাঁ একদম। রাস্তা খুব একটা বেশি নেই, দেখে যা বোঝা যাচ্ছে। এখনও 1 কিলোমিটার রাস্তা আছে। যা বৃষ্টি পড়ছে, ক্যামেরা আর বার করবো না, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরা কভার নেই। তো আমি একবারে হোটেলে গিয়ে ক্যামেরা বার করব। হ্যাঁ, তো
দেখতেই পাচ্ছ এটা আমাদের ক্যাম্পটা মোটামুটি ফাটাফুটো কোথাও নেই, ভালো, তিরপলটাও ভালো। ক্যাম্প নিতে বাধ্য হলাম, এখানে বাধ্য করা হচ্ছে। যেই বালতাল থেকে নামলাম RFID কার্ড নিয়ে নিল, পিঠু আমাদের ব্যাগ আমাদেরকে দিয়ে দিল। এবার ওই বোঝা নিয়ে আমাদেরকে হেঁটে অনেকটা আসতে হলো। আসার পর দেখলাম একটা বিশাল লাইন। সেই লাইনটা কি না, লাইনটা হচ্ছে তোমাকে লাইন দিতে হবে, ওখানে একটা সরকারি বাস আসবে এবং বাসের সাইজটা ছোটো পর একটা মিনি বাস। সেই মিনি বাসে করে কয়েকজন করে লোক তুলবে আর ওরা নিয়ে যাবে বেস ক্যাম্পে। ফ্রি সার্ভিস কিন্তু ওটা। এবার বেস ক্যাম্পে গিয়ে ওই আগের দিনের মতো আপনাকে গিয়ে ওই বারান্দায় এখান ওখান লটকাতে হবে। যাই হোক, এবার যা লাইন ছিল সেই লাইন আমরা হিসাব করে দেখলাম মোটামুটি আমাদের 2.5-3 ঘন্টা লেগে যাবে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা এই বাস পেতে। কেন একটা বাসে যা দেখলাম খুব জোর 25 জন বসবে, যা বাসের সাইজ ছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কয়েকশো মানুষ। তো আমরা ডিসিশন নিলাম যে কি করব আমরা বুঝতে পারছি না। আমরা পেড সার্ভিস খোঁজার চেষ্টা করলাম, যে গাড়ি আমরা অটো ভাড়া করে আমরা বেস ক্যাম্প চলে যাব। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে টাইম লাগলো, আমাদের প্রায় 14 ঘন্টা লাগলো নাকি? হ্যাঁ, 14 ঘন্টা লেগেছে। আমরা একটু সন্ধে হয়ে গেছে, সেই জন্য আমরা সোনমার্গ যেতে পারলাম না। আমরা ভেবেছিলাম সোনমার্গে হোটেল করব। তো সোনমার্গে যেহেতু যেতে পারলাম না, আমরা ভাবলাম তাহলে বেস ক্যাম্পে গিয়ে বসিকা রাতটা, সকালবেলা আমরা জম্মুর জন্যে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে যাব। কিন্তু আমরা অটো করতে পেলাম না, কোনো 4 চাকা পেলাম না, কিচ্ছু না, এখানে কিচ্ছু নেই, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ কি, এখানে যাতে আপনি টেন্ট নিতে বাধ্য হন, ওই জন্য প্রচুর এখানে টেন্ট আছে। আচ্ছা, ভান্ডারা আছে, আপনি খেতে চাইলে ভান্ডারায় খেতে পারবেন। টেন্টগুলো যেখানে আছে সেখান থেকে বাথরুম অনেক দূরে, লাইট ফাইট নেই, কাদায় একদম মানে পা ঢুকে যাবে, জুতো তো চারুন, আপনার মানে চটি পরে চটি গেঁথে যাবে। তো এই অবস্থা একটা টেন্ট আমাদের করতে বাধ্য হলাম, টেন্ট করলাম। তো আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে অমরনাথ যাত্রা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় এবং হিন্দুদের পবিত্র এবং সবথেকে বড় তীর্থযাত্রা। এই তীর্থযাত্রায় মানছি, আমরা ভেবেই এসেছিলাম যে প্রচুর কষ্ট হবে আমাদের, কিন্তু কষ্টটা হবে এটা স্বাভাবিক ব্যাপার, কত দূর চলতে হবে এটা আমরা জানতাম, পাহাড়ের রাস্তা ভালো হয় না সেটাও জানতাম। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু একদম দেখায় না কোথাও, এবং কোথাও কিচ্ছু বলা নেই। মাত্র 1 কিলোমিটার রাস্তা ওই করে দিয়েছে একটুখানি, ব্যাস ওটা দেখিয়ে অ্যাড চলছে চারিদিকে যে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়নি, পুরো রাস্তা আপনি পা আমরা ফেটে যাবে যদি আপনি খালি পায়ে হাঁটেন, আর বৃষ্টি পড়লে আপনার হাঁটু অবধি পা ঢুকে যাবে। আর একটা কথা বলছি, যে হয়তো 5 বছর পর, আগামী 5 বছর বাদ দেখা যাবে যে টিভিতে দেখাবে এবছর প্রায় 5 লাখ ঘোড়া অমরনাথ যাত্রা করলেন। জোকস অ্যাপার্ট, মানে কিছু মানে এটা একটা মজার ব্যাপার বললাম, মানে যা অবস্থা শুধু ঘোড়াই যাত্রা করতে পারবে, মানুষের দ্বারা হবে না। মানুষদেরকে কোণঠাসা করে দিয়েছে, একটা সরু লাইন মানুষদের জন্য, শুধু ঘোড়াদের জন্য। এবার অনেকে আমার ওপর, আমি ঘোড়া নিয়ে গোটা ব্লগে ব্যাপারে আমারও একটু বলবার আছে। অমরনাথ যাত্রা যদি করতে চান, একটু রিলিফ নিয়ে করতে চান, সেক্ষেত্রে বলবো অবশ্যই ঘোড়ায় যাত্রা করুন। তার কারণটা হচ্ছে যে অমরনাথ যাত্রা আপনি পায়ে হেঁটে করবেন, ঠাকুরের কাছে আসছেন, এতটা পরিশ্রম করে আসছেন, ডেফিনেটলি সেটা খুব ভালো আপনার নিজের মনের ক্ষেত্রেও, আর এটা আমরা বিশ্বাস, এটা আমাদের একটা বড় বিশ্বাস। কিন্তু যে চূড়ান্ত অব্যবস্থার শিকারটা আপনারা হবেন, সেটার জন্য আগে থেকে কিন্তু প্রস্তুত থাকবেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে। আপনি টেন্টে থাকবেন, সকালবেলা উঠে যখন আপনি একটু ফ্রেশ হতে যাবেন, বা প্রতিদিনের যে আমাদের প্রাত্যহিক কাজকর্ম যেগুলো করবার সেগুলো যখন করতে যাবেন, সেই মুহূর্তে আপনাকে যে পরিস্থিতিগুলো ফেস করতে হবে, সেটা শেষনাগে হোক, পঞ্চতরণীতে হোক, বা আমাদের এখানে বালটালে হোক, সেটার জন্য কিন্তু আপনি একেবারেই আগে থেকে প্রস্তুতি নিয়ে না আসলে কিন্তু খুব সমস্যা হবে। আর আদারওয়াইজ আমি বলবো যে হ্যাঁ, যদি আসতে চান ঘোড়ায় অবশ্যই আসুন, ঘোড়ায় করে এলে অনেক রিলিফ পাবেন। আর সময়ের মধ্যে হয়তো অনেক কিছু কাজ আপনার শেষ হয়ে যাবে। আপনাকে যেমন ধরুন ঘোড়ায় এলে আপনাকে হয়তো বালটালে টেন্টে থাকতে হলো না, আপনি বেরিয়ে গেলেন। আবার তো একটু মোট কথা হচ্ছে, পয়সা যদি আপনার কাছে থাকে তবে আপনি আসুন, আর তা নাহলে বাদ দিয়ে দিন। একদম সত্যি কথা বলছি, যদি আরামে ঘুরতে চান, মানে তীর্থ যদি করতে চান তাহলে আসতে, মানে এইভাবে আসতে হবে না। কেন আমরা তীর্থ করতে এসেছিলাম, সত্যি কথা বলছি, আমাদের বয়স কম হলেও আমরা তীর্থ করতে এসেছিলাম, চূড়ান্ত অব্যবস্থা মানে। কিন্তু যখন দেখলাম তীর্থটা মানে
তীর্থ যারা করবে পায়ে হেঁটে করবে, পরিষ্কার কথা। আর যারা ওই ঘোড়ায় করে যাবে আসবে তাদের কাছে ওটা কিন্তু বেড়াতে আসা। যদি আপনি বেড়াতে আসতে চান তাহলে আপনি ঘোড়ায় করে আসুন, ঘুরুন, দারুণ লাগবে আপনার। চারিদিকে যা সিনারি, মন ভরে যাবে। আর তা নইলে ব্যাস এরকম ভুগতে হবে। আমরা চরম ভুগেছি। আসার আগে 5 বার ভাবুন। আর যদি মনে হয় যে না যা হবে হবে, ভোলে বাবা পার করেগা, তাহলে আমি সেটা আপনার মনের ইচ্ছা। আমাদের যেমন মনের ইচ্ছায় পেরিয়েছি। আমি একটা কথা তবু বলছি, যদি আপনি আমার কথাগুলোর মাধ্যমে যদি কাউকে আমি আঘাত দিয়ে থাকি প্লিজ ক্ষমা করবেন। আমার শুধুমাত্র সত্যিটা জানাবা দরকার ছিল, আমি সত্যিটা জানালাম। বাস্তবটাকে তুলে ধরা বাস্তবটা আমাদের কাজ ছিল। বাস্তবটা আমি বলেইছিলাম, আমি প্রথম ব্লগ থেকে বলছি যে যেটা সত্যি হবে সেটাই আমি জানাবো, সেটা আমি জানালাম। আমি এটা জানিয়ে আমার মনের একটুখানি তৃপ্তি হলো, কেননা সবাই জানাচ্ছে না, এটা অন্যায় করছে। কেন আপনি ভাবছেন যে আমি হেঁটে মানে পায়ে চলে পুরো করব, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে কিছু না কিছু একটা করতেই হচ্ছে, সেটা আপনার সাথে অন্যায় হচ্ছে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত হাঁটতে পেরেছি, এটা আমাদের কপাল। যাই হোক, ভালো থাকবেন। আর কারুর যদি মনে আঘাত দিয়ে থাকি ক্ষমা করবেন। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।